আসসালামু আলাইকুম। আমি তোমাদের আপাতত ফিজিক্স ইনস্ট্রাক্টর। কিছু কিছু জিনিস পড়াবো। এস এম আফিফ ইকবাল, বোর্ড সিএসসি থেকে পড়ছি। শুরু করবো। আমাদের পড়া এখনো শুরু হয়নি। তোমাদের যে বিষয় নিয়ে আমি আজকে ছোট করে বুঝাই দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এসএইচএম। তোমাদের ফার্স্ট পেপারের 7 অধ্যায়। তোমরা আশা করি সবাই অধ্যায়টা পড়েছো। না পড়লে পড়াটা একটু কষ্ট আর কি। মানে আমার কথাগুলো না বুঝতে পারো, আমি চেষ্টা করব যে তোমাদের যেগুলো সূত্র আছে, যেগুলো বিষয়গুলো তোমাদের জেনে কোয়েশ্চেন সলভ করা শুরু করা উচিত। এই যে একটা সময় পেলাম, মোটামুটি 1 মাস এক্সট্রা পেলাম, এই সময়ের মধ্যে বিষয়গুলো দেখে তুমি কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিতে পারো, সেইভাবে গুছাই দেওয়ার। আমি আজকে কোনো নিজে থেকে কোয়েশ্চেন ওইভাবে সলভ করে দিব না, কারণ দরকার হবে না। তোমরা নিজেরাই পারবা। যে আমি মোটামুটি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিব, সূত্রগুলো দেখাই দিব। শুরু করব এসএইচএম এর মেন শুরু থেকে, একদম বিগিনার। এসএইচএম দেখি। এসএইচএম এর সংজ্ঞা তো আশা করি মোটামুটি সবাই জানো। এটার কি বাংলা কি? সিম্পল হারমোনিক মোশন। এর মধ্যে ফার্স্টে যে সিম্পল আসছে ওটা মোটামুটি সরলরেখা থেকে আসে, যে গতিগুলো সরলরেখায় চলে। হারমোনিক পর্যাবৃত্ত, হারমোনিক পর্যাবৃত্তটা আসে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই পথে অতিক্রম করলে সেটাকে বলা পর্যাবৃত্ত গতি। তাই যদি হয় তাহলে দেখো, মনে করো এটা একটা এই এই রাস্তা বরাবর, ঠিক আছে, মনে করো এই রাস্তা বরাবর সিম্পল হারমোনিক মোশনটা ঘটবে। তাই যদি হয়, মনে করো এটা হচ্ছে একেবারে কেন্দ্রের, এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান। এর থেকে যতই এইদিকে যাই, এখানে গিয়ে এই বিন্দুতে পৌঁছালো, তাহলে এর সাম্যাবস্থান থেকে দূরত্বকে বলা হয় এক্স, আমরা ধরে নিলাম। আর মোট সর্বোচ্চ দূরত্ব, এই যে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে বিস্তার। এগুলো আশা করি তোমরা সবাই জানো। আমি যেটা বোঝা যাচ্ছে এখানে ঘটেটা কি, যখন তুমি সাম্যাবস্থান থেকে মনে করো ডানে ডানে এক্স পরিমাণ সরলাম, তখন তোমার তোমার যে গতি, তোমার যে দিক, তোমার যে সরণ, এই যে এক্স সরণ, সেটা কি এইদিকে না? তার ঠিক বিপরীত দিকে একটা বল অনুভব করবা। সেই বলের জন্য তোমার বিপরীত দিকে একটা ত্বরণ হবে। এই ত্বরণের কারণে যত তুমি এদিকে যেতে থাকবা, তোমার আস্তে আস্তে উল্টা দিকে ত্বরণ, মানে কি মন্দন না, তোমার গতি আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এখানে যে বেগ ছিল আস্তে আস্তে কমতে থাকবে, দিয়ে এখানে গিয়ে একেবারে জিরো হয়ে যাবে, দিয়ে আবার ব্যাকওয়ার্ড ফিরে আসবে। এর যে এখানে একটা বল পাচ্ছ, এই বলটার মান, এই বলটা থেকে কিভাবে ত্বরণ বের করতে হয়, এগুলো সবকিছু আগে আমি সুন্দর করে দেখাই দিব। স্যার শুরু করি। এই তো বলটা হচ্ছে এই ইয়ার সাথে সমানুপাতিক, সরণের সাথে সমানুপাতিক। আসলে তো যত বেশি দূরে যাবে তত বেশি সরণ বৃদ্ধি পাবে, কি বলে, বল বৃদ্ধি পাবে এক্স। বাট কথা হচ্ছে দেখো, এক্স এইদিকে, এফ তার বিপরীত দিকে, এই জন্য এখানে একটা দিক উল্লেখ করতে মাইনাস ইউজ করা হয়। এটা অবশ্য একদিক দিয়ে ঠিক না, কারণ এইটা আমি নিচ্ছি ভেক্টরের মান, ভেক্টরের মান কখনো অঋণাত্মক হয় না। তো এখানে আমরা ভেক্টর প্রকাশ করতে একটা ভেক্টর সাইন দিয়ে দিলাম, তাহলে একেবারে ফাটাফাটি পারফেক্ট হয়ে যাবে। তো তাই যদি হয়, এখানে সমানুপাতিক ধ্রুবক একটা দিলেই সমান চিহ্ন আমরা দিতে পারবো, সেটা থেকে আসে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমার যেগুলো যেগুলো মেন সূত্র আকারে লিখবো সেগুলো আমি ট্রাই করবো হলুদ কালিতে লিখে দেওয়ার। এখান থেকে ইউজ করা যায় এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট নোটেবল সূত্র। আর এখান থেকে যদি তোমার বল সমানুপাতিক হয়, ত্বরণ নিঃসন্দেহে এক্স এর সমানুপাতিক এবং বিপরীত, সেখান থেকে সূত্রটা আসে এখানে এফ ইজ ইকুয়াল টু কি এম এ, ঠিক কিনা, ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমি এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লিখতে পারি, যেমন সেখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স, ঠিক কিনা, এসব লেখাই যায়। আর তোমরা কি নর্মালি এটা দেখো, তোমাদের কিন্তু বইয়ে যেটা লেখা থাকে সেটা কিন্তু এটা না। এই মাইনাস কে, এবারে কে বাই এম, এটাকে আরেকটা ধ্রুবক দ্বারা করা হয়, কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার। তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো।
এমনি হয়ে যায় k ইজ ইকুয়াল টু m ওমেগা স্কয়ার। এখান থেকে যেটা তোমরা সূত্র হিসেবে স্পেশালি মনে রাখবা সেটা হচ্ছে k ইজ ইকুয়াল টু m ওমেগা স্কয়ার। পরে কাজে লাগবে এটা। আশা করি এটা বুঝতে পারছো। এখন তাই যদি হয় তাহলে আমি সরাসরি বসাই দিই এর জায়গায়। হ্যাঁ ঠিক আছে, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এগুলো বুঝতে পারছো? আলাদা করে দিই। হ্যাঁ, এগুলোর মধ্যে ওরকম বুঝার কিছু নাই। এই জিনিসটা এখান থেকে একটা ডাবল ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আনা যায়, সরাই। সেটা হচ্ছে, আমি এটাও সরাই দিই, এগুলো সব একটু ক্লিয়ার করে দিই। এই তো এখান থেকে সরাসরি লেখা যায় হচ্ছে ডি স্কয়ার অফ এক্স ডি টি স্কয়ার, মানে সময়ের সাথে এক্স কে ডাবল ডিফারেন্সিয়েশন করলেই তো ত্বরণ আসে, ঠিক কিনা? আর এই যে মাইনাসটাকে ওই পারে নিয়ে যাও, একটা ইয়া ছিল, প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা তোমাদের ডাবল ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। এখান থেকে দুটো জিনিস পাওয়া যায়। এটা সলভ করা আমরা জানি, বাট আপাতত তোমাদের লাগবে না। তোমাদের এটা সলভ থেকে কি আসে সরাসরি আমি লিখে দিচ্ছি। এখান থেকে দুটো জিনিস আছে, আমি আবার লিখি, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স। আমি কিন্তু এখানে নরমাল যেটা বলা উচিত ডিডিটি এক্স ডিডিটি অফ এক্স বলা উচিত, বাট ওইভাবে বললাম না, সরাসরি নরমাল বাংলা ভাষায় বললাম। এটা থেকে দুটো জিনিস আসে, এটা সলভ করলে দুটো ইকুয়েশন আসে। একটা হচ্ছে x is equal to a sin omega t plus del, এটা যেরকম পাই আমরা তেমনি আমরা আরেকটা ইকুয়েশন পাই a is equal to a cos omega t plus del। তোমাদের বইয়ে তোমরা মেইনলি এই সূত্রটা দেখো, তাই আমি ট্রাই করবো এই সূত্র দিয়ে যতটুকু বোঝানো যায় বোঝানোর। এই পৃষ্ঠা তো শেষ মোটামুটি, আমি তাহলে অন্য একটা পৃষ্ঠা অ্যাড করি। খালি লাগবে, এগুলো লাগবে না আমার। ফার্স্ট অফ অল এটা লাগবে, এটা থেকে আমি তোমাদের বিভিন্ন জিনিস আনাই দেখাবো। এই যে এই সূত্রটা, এই জিনিসটা হচ্ছে এক্স, এটা কি সরণ কেন্দ্র থেকে, সরি সাম্যাবস্থান থেকে সরণ। এখন সরণের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? বেগ আসে না? তো তোমাকে এরকম ইকুয়েশন দিলে তুমি সরাসরি তা থেকে বেগে নিয়ে যাওয়া পারা লাগবে। ফার্স্ট অফ অল এ এর মতো ওটা ধ্রুবক, তারপরে সাইন ওমেগা টি প্লাস ডেল। এক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টি, তো টি ওমেগা থাকবে রেডিয়ান পার সেকেন্ড, ডেল থাকবে রেডিয়ান। এই যে এটাকে বলে দশা, এই দশাটা ট্রাই করার মানে কি মাস্ট রেডিয়ান, রেডিয়ানে নেওয়া মাস্ট। তার জন্য সাইন ওমেগা টি, এটা এখানে ধ্রুব চলক কে, এটা না? ঠিক কিনা? যেমন মনে করো এটা আসলে কি, p is equal to কি d d t of x, ঠিক কিনা? তাই যদি হয় তাহলে আমি এখানে এই সূত্রটাকে t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে হচ্ছে a এর মতো থাকবে সাইন ওমেগা x। মনে করো চলক হচ্ছে এখানে t, তাহলে t এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা আবার বের হয়ে আসবে, সাইনের জায়গায় হবে cos ওমেগা t প্লাস ডেল, আর একটা ওমেগা বের হয়ে আসবে আলাদা করে গুণ হবে, সেটা আমি এখানে গুণ করে দিলাম a ওমেগা। ঠিক আছে, তারপরে v যদি হয় এটাও করা যাবে একই ভাবে। এটা কি dv dx dv dt বা ddt of v, এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন হবে। এবার cos এ ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসে,
তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস টেল। এটা যদি বুঝতে পারো তাহলে এক্সট্রা করে এই কজ ওমেগা টিটা আমি না করাই দিলেও পারি, এটাও কিন্তু দিন শেষে একই। এটা তাও আমি করাই দিব। মনে করো তোমাদের বইয়ে তোমাদের হুট করে কোশ্চেনে যদি এটা চলে আসে, তোমরা অনেকে দেখে ভাবা এটা কিভাবে করব, কোনো সমস্যা নেই, সূত্র সব বানানো যায়। এটা যদি ভি করি তাহলে কজের জন্য আগেই মাইনাস চলে আসবে, আসবে হচ্ছে মাইনাস এ ওমেগা স্কয়ার, সরি ওমেগা সাইন ওমেগা টি প্লাস টেন। আবার যদি এ বের করি তাহলে মাইনাস থাকুক এ ওমেগা স্কয়ার কস ওমেগা টি প্লাস টেন। মজার বিষয় কি জানো, এই মাইনাস আর ওমেগা স্কয়ারটা বাদ দিয়ে দেখো এ কজ ওমেগা টি প্লাস টেল, এ কজ ওমেগা টি প্লাস টেল মানে কি দিন শেষে ওটা এক্সই না। আচ্ছা আমি তো এখানে ভুল লিখে ফেলছি, এটা হবে এক্স হবে এখানে, আগের পৃষ্ঠায় তাহলে ভুল লিখছি, হবে এক্স। তাহলে আমি যেটা বলতে চাইলাম স্পেশালি যে সূত্রটা কিন্তু এখান থেকেই তৈরি করা, দুটো সূত্র পরস্পরের প্রমাণ করা যায়, এটা থেকে যেমন এটা আনা যায়, এগুলো থেকে আবার এটা ব্যাক করা যায়, দুটো পরস্পর রিলেটেড। যাই হোক ওগুলো সব আশা করি তোমরা সবাই জানো, তো এটার মধ্যে আর তেমন কিছু নাই, আমি এগুলোকে একটু হচ্ছে না কেন, তাহলে আমি এটার পরে নতুন একটা, এই যে এই সূত্রগুলো জানলা, এগুলো তো হচ্ছে ভি আর ই আর কিভাবে প্রয়োগ, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে করে প্রয়োগ করা, বাট এটা ছাড়া অন্যভাবে প্রয়োগ করা যায়। এখান থেকে সরাসরি আরেকটা সূত্র বানানো যায়, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এখান থেকে সরাসরি যেটা আনা যায় সেটা হচ্ছে দেখো ভি ইজ ইকুয়াল টু, হ্যাঁ মেনটাই হচ্ছে না, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে আমি তাও বলে দিই, এই যে এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কালার চেঞ্জ করি, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা তোমাদের হয় দেয়া থাকবে, নইলে কৌণিক কম্পাঙ্ক বের করে সূত্রটাও জানো তোমাদের, 2 পাই এফ বা 2 পাই/টি। ঠিক আছে, কৌণিক কম্পাঙ্কের পরে এটা কি এ বিস্তার, এক্স কি সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে কত দূরে আছে, এটা দিয়ে সরাসরি ভি বের করা যায়। এবং এখানের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি দেখো, ওমেগা মোটামুটি একটা নির্দিষ্ট এসএইচএম এর জন্য ফিক্সড, এও একটা নির্দিষ্ট এসএইচএম এর জন্য ফিক্সড, ডিপেন্ড করছে কার উপর, এক্স এর উপর, ডিপেন্ড করছে কার উপর, এক্স এর উপর। এখানে এগুলোতে ডিপেন্ড করছিল কার উপর, এই যে খালি টি এর উপর, টি বাদে এগুলো সবগুলো কিন্তু ধ্রুবক, এ যেমন ধ্রুবক ওমেগা তেমন ধ্রুবক, মানে একটা নির্দিষ্ট এসএইচএম এর জন্য এই জিনিসগুলো চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয় দিন শেষে, খালি এটার জন্য যেমন টি চেঞ্জ হচ্ছে এখানে তেমন এক্স বারবার চেঞ্জ হচ্ছে। তো তোমাদের সেটা ধরে ধরে বিষয়টা বুঝতে হবে। তাহলে চলক কি চেঞ্জ হচ্ছে, কি স্বাধীন চলক যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে এক্স। আর তার জন্য এটা একটা ইকুয়েশন না সুন্দর, এই ইকুয়েশনে যদি আমি গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম, হ্যাঁ এই যে ঠিক এরকম, দেখি একটু ছোট করি এটা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই গ্রাফের এদিক বরাবর বললাম না কি থাকবে, স্বাধীন চলক, স্বাধীন চলকটা আমি লেখাই, এটা এখানে থাকবে হচ্ছে এক্স, আর এদিক বরাবর থাকবে ভি। এটা আসলে দিন শেষে উপবৃত্ত, এটা সলভ, তোমরা উপবৃত্তর যখন টপিকটা পড়ছো সবাই এখন এইচএসসি দিবা, তোমাদের এটা জানারই কথা। এই উপবৃত্তের এক্স এর সাথে ইয়া থেকে হচ্ছে এদিক বরাবর, এটুকু হচ্ছে এ, ব্যাপার হচ্ছে না কেন, হ্যাঁ
এই বিন্দুটা হচ্ছে এ, এক্স ইজ ইকুয়াল টু এ, এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। আর এইদিকে ম্যাক্স কত, এখানে এক্স এর ভ্যালু যত কমবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তত বাড়বে, এবং তখন শেষে ওমেগার মান যেহেতু ধ্রুবক তখন ভিটাও সর্বোচ্চ হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এটার মান সর্বোচ্চ হয়, এ স্কোয়ার মাইনাস 0 মানে কি রুট করলে এই থাকে। তাহলে ভি এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ওমেগা এ, এর সর্বোচ্চ ভ্যালু কি ওমেগা এ, ঠিক না? কখন সেটা আবার দেখো, এক্স যখন 0 হয় সাম্যাবস্থান থেকে সরণ কখন 0 হবে, যখন এটা সাম্যাবস্থায় থাকবে না। তাহলে এখান থেকে আমরা সরাসরি আনতে পারি সাম্যাবস্থানে, সাম্যাবস্থানে, সাম্যাবস্থানে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। লাগবে না আমাদের তো আমার। হ্যাঁ, সাম্যাবস্থানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। আবার ভি কখন সবচেয়ে ছোট, নরমালি ভি এর এখানে মান দেখছি ভি সবচেয়ে ছোট হচ্ছে 0, সেটা কখন দেখো, যখন এইটার ভ্যালু 0 হবে। এটার ভ্যালু কখন 0 হবে, যখন এ স্কোয়ার আর এক্স স্কোয়ার পরস্পর সমান হয়ে যাবে, মানে এ এর সাথে এক্স সমান হবে। কখন এক্স ইজ ইকুয়াল টু এ, এ তো সাম্যাবস্থানে। এই যে দেখো এখানে ভিটা সবচেয়ে ছোট, এখানে সাম্যাবস্থানে এটা, সরি এটা হচ্ছে বিস্তারে, বিস্তারে এ এক্স ইজ ইকুয়াল টু এ, তখন ভিটা এই যে 0। আবার যখন সাম্যাবস্থানে ছিল তখন ভি এর মান সর্বোচ্চ ওমেগা এ। তাহলে বিস্তারে আবার কি আসবে, বিস্তারে ভি মিনিমাম ইজ ইকুয়াল টু 0। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভালো মতো ইম্পর্টেন্ট, তোদের নাও মনে হতে পারে, বাট হুট করে যদি এগুলো থেকে এটা থেকে সিকিউ বানানো যায়। এই যে এই গ্রাফটা দিয়ে দিল, দিয়ে বললো প্লট করো, গ্রাফের বিভিন্ন মান দিয়ে দিল, তোমার এখন বললো অঙ্কটা করো। এগুলো কিন্তু খুবই সুন্দর কোশ্চেন করা যায় এইটা থেকে। যাই হোক, আরেকটাও টপিক আছে, ওটা ওটা এর থেকে একটু ইজি, দেখি আমি ওটা ট্রাই করি। হলো না কেন, থাক পরে দেখছি। ওটা হচ্ছে ভি এর যেমন সূত্র আছে এ এরও সূত্র আছে, এবং মাশাআল্লাহ তুমি এর সূত্র জানো। আপাতত আমি মাইনাস প্লাস দিচ্ছি না, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে মাইনাস দিচ্ছি, দিক ভেক্টর সাইন দিচ্ছি না, ভেক্টর সাইন ছাড়াও বোঝা যায়। এবং এটার গ্রাফ দেখতে কেমন জানো, গ্রাফ দেখার আগে চেষ্টা করি এটা একটু ইয়া করে দাও, আর এটাকে করে দাও। এটার গ্রাফ দেখতে হচ্ছে এরকম, এই গ্রাফের এদিক বরাবর দেখো, এখানেও স্বাধীন চলক কি এক্স, মানে যেটা ইনপুট দিব এক্স, আউটপুট পাচ্ছি এ, তাহলে এদিক বরাবর কি থাকবে এক্স, এদিক বরাবর আউটপুট কি থাকবে এ। দেখো যেহেতু মাইনাস, এটা কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এর ঢাল কত মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি এর কোণ নিই থিটা, তাহলে আমি বলতে পারবো ঢাল এম ইজ ইকুয়াল টু tan theta is equal to মাইনাস ওমেগা স্কোয়ার। এখান থেকে যেমন ঢাল বের করতে পারবা, তোমাকে একটা নির্দিষ্ট বিন্দুর ইয়া দিয়ে দিল, বিন্দুর অবস্থান দিয়ে দিল, তোমাদের বললো এখন অঙ্কটা করো, পারবা না? ওখান থেকে তুমি ঢাল বের করতে পারবা, ঢাল বের করলে সেখান থেকে ওমেগার ভ্যালু বের করতে পারবা, সবই পারবা। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো যখন এক্স পজিটিভ তখন এ নেগেটিভ, এই যে একটা বিন্দু নিয়ে নাও, এক্স যখন এখানে পজিটিভ প্লাস এক্স তখন এ নেগেটিভ, আবার যখন এক্স নেগেটিভ মানে এক্স বিপরীতের দিকে তখন এ আবার পজিটিভ। মানে মনে করো এটা যদি সাম্যাবস্থা হয়, এর যত এদিকে যাবা ততই তোমার এইদিকে আসার প্রবণতা বাড়বে, এইদিকে বল বেশি লাভ করবে, আর বল যত বেশি লাভ করবে তত বেশি ত্বরণ লাভ করবে। তার মানে ম্যাক্সিমাম ত্বরণ কোথায়, যখন এক্স সবচেয়ে বেশি, ঠিক কিনা? এটা তাহলে কখন সাম্যাবস্থানে। আর এক্ষেত্রে মাইনাস মানে কিন্তু কম না, মাইনাস ওমেগা স্কোয়ার এ, এ এর সর্বোচ্চ ভ্যালু, মাইনাস ওমেগা স্কোয়ার এ কম না, কিন্তু ওটার দিক বুঝাতে মাইনাসটা ইউজ করা হয়েছে। তোমরা মনে করতে পারো 0 থেকে -1 ছোট, বাট এখানে না, এখানে তোমাদের এই যে এ বা এক্স এগুলো তো ভেক্টর, এগুলোর মানটাই মেন,
এগুলোর দিকটাও তো মানে মান যদি তুমি সবচেয়ে বড় বা ছোট কল্পনা করো তাহলে মান দেখতে হবে, মাইনাসটা দেখা যাবে না। তাহলে আমি যেটা বলছিলাম সেটা যদি ইয়া করি তাহলে এখানে আসবে ম্যাক্সিমাম প্রপার্টি। হ্যাঁ, তাহলে যত বেশি দূরে যাবে তত বেশি ত্বরণটা বাড়বে, তত বেশি বল লাভ করবে। তাহলে কি আসে, তাহলে ইয়াটা আসে কখন বিস্তারে, তাহলে সর্বোচ্চ ত্বরণ বিস্তারে এ ম্যাক্স। তুমি এখন যদি মাইনাস ওমেগা স্কোয়ার এ লেখো আমি কিন্তু কাটার সুযোগ নাই, কারণ মাইনাস তো দিক বুঝাচ্ছে। কিন্তু আমরা চাইলে দুটাই করতে পারি, এইভাবে রাখতে পারি, বা যেহেতু আমরা ফট করে কারো যদি কষ্ট হয় তাই জন্য এইভাবে লিখে দিতে পারি, যেভাবে ইচ্ছা। আর মোদ্দা কথা, তাহলে সর্বনিম্ন কত, ভেক্টর, ভেক্টরের সর্বনিম্ন মান 0, তাহলে 0 বসাও। কখন সেটা 0, যখন এক্স 0, সাম্যাবস্থায় কোনো সরণ নাই, ওর তো কোনো বল পাবে কোন দিক থেকে, যেদিকে সরণ তার বিপরীত দিকে বল, ওর তো সরণে হয়নি, ওর বল আসার কোনো চান্সই নাই, বুঝলা? তাহলে এখানে সাম্যাবস্থানে ওর এ মিনিমাম, সাম্যাবস্থানে এ মিনিমাম ইকুয়াল টু 0। এই তো মোটামুটি আজকের এই যে এই পার্টটুকুতে এর থেকে বেশি আর কিছু নাই, সব ডিলিট করে দিই। এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে শক্তি। দেখো এটা তো একটা যখন সরছে স্প্রিং এর যে ধ্রুবক বা স্প্রিং বলো পেন্ডুলাম বলো যেগুলোতে সিস্টেম ঘটে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সংরক্ষণশীল বলের আওতায় হয়। আর সংরক্ষণশীল বলে তো শক্তি জমা হয়, ঠিক কিনা? এই শক্তিটা ফার্স্ট অফ অল গতিশক্তি, বিভব শক্তির দিকে তাকাও। যে স্প্রিং মনে করো এই যে আপাতত এইভাবে দেখাই আমি, সাম্যাবস্থান থেকে যত সরছে, সরলো, তার একটা করে বিভব শক্তি জমা হচ্ছে। কেন হবে না? ভি এখানে ছিল, মনে করো শুরুতে ভি ম্যাক্স ছিল এখানে, তারপর আস্তে আস্তে কিন্তু ভি মিনিমাম 0 হয়ে যাচ্ছে এখানে। তার মানে কি শক্তি, গতিশক্তি কমছে। গতিশক্তি কি হিসেবে জমা হচ্ছে? ওর ভেতরে বিভব শক্তি হিসেবে জমা হচ্ছে। আর যত এখান থেকে সরে, তোমরা ইন্টিগ্রেশন অফ মাইনাস এফ টি এক্স দিয়ে সরাসরি কাজ বের করো, সে কাজ থেকে বিভব শক্তি বের করতে পারো। বাট আমি বলবো আপাতত যেহেতু তোমাদের সময় নেই, তোমরা মুখস্থ করো, কিছুই না। এই যে মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ মানে কত, কে এক্স ডিএক্স, এখান থেকে সরাসরি ইকুয়েশন আসে, মাইনাসটা না দিলেই হয়। তোমাদের জন্য এটা আবার পড়া বোঝা কষ্ট হয়ে যাবে। যাই হোক, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে, আমি এগুলো সব হটাই, যত দূরে যাবে তত বেশি কি বিভব শক্তি বাড়ছে। এটা আরেকবার এগুলো সব হটাই। আচ্ছা, এগুলো সবকিছু লাগবে না, এটাও লাগবে না, তাও আপাতত দেখায় যত বেশি দূরে যাচ্ছে তত বেশি গতি বিভব শক্তি বাড়ছে। আর বিভব শক্তির এই দিক বরাবর এক্স এর ডিপেন্ডেন্ট সূত্র, ইউজিং এক্স সূত্রটা হচ্ছে ই কে ইপি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এই জিনিসটা না লিখলেও হবে, তোমাদের এই জিনিসটা আঁকাটা ম্যান্ডেটরি না, আমি বোঝানোর সাথে লাগাইছি। তারপরে কে এর জায়গায় আমি কিছুক্ষণ আগে একটা সূত্র লেখাইছিলাম, দেখি এই যে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। তাহলে এখানে তোমাদের যদি কে না দেওয়া থাকে তোমরা এম ওমেগা স্কয়ার বসাই দিতে পারবা। আবার এক্স এর দিকে তাকাও, এক্স এরও একটা সুন্দর ইকুয়েশন পারছো না? তোমাদের নরমালি তোমাদের বইয়ে এই ইকুয়েশনটা একটু বেশি ফলো করা হয়। তাহলে এ এর একটা সুন্দর ইকুয়েশন জানো তোমরা, ওটাও বসাই দিতে পারবা। লেখো এখানে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস টেল। এই তো গতিশক্তি পেয়ে গেছো, সরি বিভব শক্তি পেয়ে গেছো। এখন দেখো এখানে এক্স যত বাড়ছে গতিশক্তি তত বাড়ছে, সরি বিভব শক্তি তত বাড়ছে। এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এ না এখানে। তাইলে
ইপি এর ম্যাক্সিমাম ভ্যালু কত? হাফ কে স্কয়ার, ঠিক কিনা? আর সেটা কোথায়? একেবারে বিস্তারে। এগুলো আমি আশা করি আগের বারের মতো লিখে দেওয়া লাগবে না, এটা নিজেরাই বুঝতে পারছো এবং সরাসরি দেখাও যাচ্ছে। তো আমি এই সূত্রের দিকে আগালাম না, আগে তোমাদের অনেক সুন্দর করে দেখাইছি, ওটা দিয়েই হবে। তাহলে এই জিনিসটাও আমি আপাতত কেটে দিই, লাগবে না এটা। এটাকে এই জিনিসটা যেহেতু লাগবে, এই জিনিসটাকে উপরে একসাথে করি, দেখো। তাহলে আমি পেলাম ইপি ম্যাক্স। ইপি ম্যাক্স এর একেবারে কোনায় ইপি ম্যাক্স যখন হচ্ছিল x ইকুয়াল টু, তখন কি, সরি, x ইকুয়াল a ছিল, তখন কি গতিশক্তি 0 ছিল না? গতিশক্তি কেন 0 ছিল? ভি 0 ছিল তাই। আর গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটা মিলে মোট যান্ত্রিক শক্তি হয় না, বা ই টোটাল যেটাকে বলি। তাহলে ই টোটাল কি? একেবারে ফাইন, সব জায়গায় সমান হয়, এটা যেহেতু সংরক্ষণশীল বল। তাহলে ই টোটাল ইজ ইকুয়াল টু, সাদা কালি দিয়ে দেখাই দিই, ইপি প্লাস ইকে। ওখানে ইপি ছিল হচ্ছে হাফ কে স্কয়ার সবচেয়ে বেশি, আর ইকে ছিল হচ্ছে 0। তাহলে দিন শেষে এগুলো সব যদি কাটি আমি, এগুলো তো লাগছে না, হাফ কে স্কয়ারই থাকছে। এখান থেকে সূত্র আসে হাফ কে স্কয়ার। এর মধ্যে আর বোঝানোর কিছু নাই। তাই যদি হয়, তাহলে যে কোনো একটা মোমেন্টে যদি তুমি ইপি জানো, তুমি মোট শক্তি এর মুখস্থ হাফ কে স্কয়ার, তুমি সরাসরি ইকে বের করতে পারবে না? অবশ্যই। ইকে কেন পারবো না? ইটি মাইনাস ইপি, ইটির ভ্যালু সেম, তাহলে এখান থেকে খালি এইটুকু বিয়োগ করা লাগবে, হাফ কে স্কয়ার থেকে হাফ কে এক্স স্কয়ার বিয়োগ করা লাগবে। নিঃশেষে তাহলে কি থাকে? ই কে হাফ কে কমন নিলাম, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আশা করি বিষয়টা খুবই ইজি, এর মধ্যে কঠিন কিছুই নাই। তারপরে এখানে তোমরা কে এর জায়গায় এম ওমেগা স্কয়ার স্কয়ার বসাতে পারো, সরি এম ওমেগা স্কয়ার বসাতে পারো, হাফ এম ওমেগা স্কয়ার। এখানেও বসাতে পারতাম, বাট আমি অত আগালাম না। আবার দেখো, এটা অন্যভাবেও আনা যায়, ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। কিভাবে আনবা বলি, তো দেখো, ইকে মানে কি? ওই যে বস্তুটা, ওর তো ভর আর গতিশক্তি দিয়েই, সরি, ভর আর গতি বেগ, এই দুটো দিয়েই তো গতিশক্তি বের করা যায়, ঠিক কিনা? কি সূত্র তোমরা 9-10 থেকে পড়ে আসছো? হাফ এম ভি স্কয়ার। ভি ইজ ইকুয়াল টু কি? একটা সূত্র পড়লে না? তো দেখি, এই তো ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা স্কয়ার করে দাও, তাহলে তো ভি স্কয়ার পেয়ে যাবো। কি থাকবে? ওমেগা স্কয়ার ব্র্যাকেটে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই যে এটা আসে না, এটাই ফেরত চলে আসলো। আবার তোমাদের কি চাচ্ছে? ভি, ভি এর তো নিজে একটা সূত্র শিখলা তুমি, দেখি, এই তো ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস টেল। এই সূত্রটা সরাসরি ইউজ করতে পারবে না তোমরা, এই যে এরকম হয়ে যাবে। তাহলে খালি এখানে যেমন সাইন স্কয়ার ছিল, ওখানে কজ স্কয়ার হবে। লিখে দিই আমি, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস টেল। এখন দেখা, একটা ছোট্ট একটা বিষয় থেকে কতগুলো সূত্র হয়ে গেল। যারা মুখস্থ রাখতে পারবা, এটা ইউজ করতে করতে আমি ক্লাসটা শেষ করব, শেষ করার পরে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ইউজ করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। বাট যদি না হয়, তাহলে তো কিছু একটা বুদ্ধি থাকতে হবে। তোমার মেন যে সূত্র, সেটার দিকে তাকায় থাকবা। শুরুতে যেটা দেখালাম, সূত্র কি? এটা, এই একটা সূত্র থেকে তুমি টানতে টানতে এগুলো সব আনতে পারবা। এটা মুখস্থ, এটা থাকাই লাগবে। তারপর মোট গতিশক্তি যে হাফ কে স্কয়ার, এটা তোমাদের এমনি মুখস্থ থাকবে। সেটা থেকে তুমি বিয়োগ করে দিয়ে এই সূত্র আনতে পারবা। এই তিনটা একই লাইনে এক ধারসে করতে পারবা। ইপি বের হলো, ইকে থেকে বিয়োগ, এই টোটাল থেকে বিয়োগ করে ইকে বের হয়ে গেল। তাহলে এইভাবে তুমি যদি ইউজ করো, তাহলে আশা করি বিষয়গুলো, এতগুলো সূত্র একসাথে ইউজ করতে পারবা। আর তাছাড়া সূত্রগুলো কিন্তু অত কঠিন না, তোমরা যদি পারো তাহলে ইউজ করতে করতে মুখস্থ করবা। ছেড়ে মনে করো সারাদিন ধরে পড়ছি পড়ছি পড়ছি, মুখস্থ হচ্ছে না, আবার পড়ছি, ওইভাবে পড়লে না এতগুলো সূত্র মনে রাখাটা একটু কষ্ট। তাই আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, তোমরা পড়ো, অবশ্যই পড়ো, পড়বা না কেন, বাট বুঝে শুনে পড়ো। আর একটু কোরিলেট করে পড়ার চেষ্টা করো।
দিন শেষে মনে রাখাটাই জরুরি, বাদ বাকি সব আল্লাহ ভরসা। দেখি এটা কমা একটু ছোট করি। এখন আমি এতগুলো যে সূত্র দেখালাম না, এই যে হাফ কে এস স্কয়ার, যতগুলো সূত্র দেখালাম ওই সূত্রগুলো ইউজ করে গ্রাফে প্লট করা দেখাবো। ফার্স্ট অফ অল দেখো, ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, ঠিক কিনা? ই এটা হচ্ছে, এটা যদি ওয়াই হয়, ইপি যদি ওয়াই হয়, তার সাথে মনে করো বাদবাকি ধ্রুবক, আমি এম বাদ কিছু একটা ধ্রুবক দিলাম এক্স স্কয়ার, এটা কি? এইটা গ্রাফ দেখতে কেমন হয়? এরকম না, ঠিক কিনা? আবার মনে করো ই কে, সরি ই টোটাল ওয়াই, দেখো এই পুরোটা ধ্রুবক, হাফ কে এক্স স্কয়ার ইজ ইকুয়াল পুরোটা ধ্রুবক, তার মানে এটা এরকম না? এটা গ্রাফ দেখতে কেমন হয়? সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আবার এই দুটা থেকে এটাও বোঝার কথা, এটা তোমরা যদি কি পরাবৃত্ত যদি পড়ে থাকো তাহলে এটার বোঝার কথা, হাফ কে স্কয়ার মাইনাস সিক্স স্কয়ার, এর পুরো স্কয়ার মাইনাস সিক্স স্কয়ার, এটা ধ্রুবকের উল্টা, মানে গ্রাফটা হবে এরকম মাইনাস সিক্স স্কয়ার। তাহলে কি গ্রাফটা উল্টে যাবে, মানে এই গ্রাফের সামনে যদি মাইনাস থাকতো এটা এরকম হতো না, তার থেকে একটু উপরে উঠে গিয়ে ওই গ্রাফটা হয়েছে। এত ঘিচিমিচি করে না দেখে আমি যেটা আসল জিনিস সেটাতেই চলে যাই। এগুলো সব ম্যাথের পড়া, ম্যাথে আলাদা করে দেখবা। বাট যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, এইগুলো গ্রাফ প্লট করলে দেখতে হয় এই যে এরকম। বারে এটা লাগবে না তো আমার, এই তো বেশ, এই তো এখানে দেখো ফার্স্ট অফ অল আস্তে আস্তে দেখাই আমি। প্রথমত এটা এক্স অক্ষ বরাবর কি মানে কি থাকবে? এক্স থাকবে। এই তো এখানে চলক কি? স্বাধীন চলক এক্স, অধীন চলক এখানে শক্তি, একটু ঘিচিমিচি হয়ে যাচ্ছে, অন্য কালার দিয়ে পরে লিখে দিবনি। দেখো এই যে এই শক্তিটা, যেটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, সরি এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, এটা কি ই টোটাল ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার না? তাহলে এটা কি ই টোটাল। তারপরে দেখো এটা কি পরাবৃত্ত না? এরকম পরাবৃত্ত যেটা, সেটা কি ইপি না? তাহলে এটা এই এই গ্রাফটা দেখতে কেমন? এটা হচ্ছে মেবি এই কালার, ও না এটা 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 এই কালার মনে হয়, এটা এই গ্রাফটা তাহলে কি ই পি। আর দিন শেষে এটা হচ্ছে উল্টানো, উল্টানো পরাবৃত্ত, এটা ই কে। আশা করি এটা তোমাদের যারা ইয়াটা পড়ে ফেলছো ভালো করে, এবং গ্রাফ পড়ে থাকলে তোমরা এইচএসসি কিভাবে দিবা, কনেকটা পড়াই আছে তোমাদের, তাই আমি এটা এক্সট্রা করে প্রমাণ সহ বা ভালো করে আঁকায় আঁকায় প্লট করে দেখালাম না। এটাতে আসা হচ্ছে ই কে। এই তিনটা দেখতে এরকম, যারা তোমরা কোশ্চেন থেকে ঘাবড়াই যাও না। এখানে এই এইটুকু স্মরণ কি, এটা হচ্ছে এ, তারপরে এইদিকে ম্যাক্স কত? হাফ কে স্কয়ার, হাফ কে স্কয়ার। এখন দেখো এই বিন্দুটাতে দেখো গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর সমান, ঠিক কিনা? তাহলে আমি তোমাদের খালি 2 সেকেন্ডে প্রমাণটা করে দিই। তাহলে এখানে কি ইকে আর ইপি সমান, তাহলে এটা কি হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কত? হাফ কে এক্স স্কয়ার। কাটা যাবে কি এই হাফ কে বাদ, তাহলে কি থাকে? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে ওই পারে নিয়ে যাও এটা, তাহলে কি থাকে? 2x স্কয়ার। রুট করো। তাহলে আমি কিন্তু দেখো এই জিনিসটা আমি রাখবো না বলে এতগুলো কেটে কেটে দিচ্ছি। রুট করলে কি থাকবে? 2। তাহলে x ইজ ইকুয়াল টু কত? a বাই রুট 2, ঠিক না? এখানে একটা ভুল হয়েছে, যখন আমরা রুট করলাম প্লাস মাইনাস দিতে হবে, কারণ এইদিকে যেমন হচ্ছে যে দেখো এখানে x এর যেমন পজিটিভের দিকে a বাই রুট 2 অবস্থানে যেমন একটা সমান ভ্যালু আছে, ঠিক নেগেটিভের দিকে একই জায়গায় একটা সমান ভ্যালু আছে, ঠিক কিনা? যে জায়গায় ই কে ইজ ইকুয়াল টু ইপি।
তাহলে দুটা জায়গা আছে যেখানে ইকে ইজ ইকুয়াল টু ইপি হয়। আমরা এত সুন্দর করে প্রমাণটা দেখালাম, আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি কারণ ওগুলো লাগবে না, সূত্রের মধ্যে অত কিছু লাগবে না, লাগবে খালি এটা। তাহলে আমি এটাকে আলাদা করে অ্যাড করে দিই। আর এই জিনিসটা যেহেতু ইম্পর্টেন্ট, মোটামুটি কালারটা চেঞ্জ করে দিই। দেখি একটা হলুদ কালার দিয়ে দিই, পাশ করে হলুদ কালার দেখা যাচ্ছে। আর উপরের জিনিসটা এটা লাগবে না, এটাও তো ইম্পর্টেন্ট না, এটা এখানে পড়াই দিয়েছি। টি দিয়ে যেগুলো ফাংশন করা যায়, যে টি দিয়ে এটা যেমন করা যায়, এটা করা যায়, এগুলো সব দেখাই দিচ্ছি, ওটা আমরা আপাতত বাদ দিই। মোটামুটি শক্তির বিষয়টা শেষ হলো নাকি? কিন্তু শেষ হয়ে সব শেষ হয় না, আস্তে করে দেখাই তোমাদের। তোমাদের ফার্স্ট অফ অল তোমরা কি জানো যে ইয়ার গ্রাফটা দেখতে কেমন হয়, সিস্টেমের গ্রাফটা? এটা মনে করো যদি খালি সাম্যাবস্থান থেকে শুরু হয় তাহলে কি ওমেগাটা বা আদি দশা হয় 0, তখন গ্রাফটা হয় এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এর গ্রাফ। আর যেটা সাইনের গ্রাফই, সাইনের গ্রাফ দেখতে কেমন এরকম, ঠিক না? এখন শক্তি এক্স স্কোয়ার, তাহলে অনেকে কি করে সুন্দর করে স্কোয়ার খালি পজিটিভ ভ্যালুটা নিয়ে নেও, বাট আসলে কিন্তু গ্রাফটা দেখতে এমন না। কাজ চলে যায় এই গ্রাফে এইটা দিয়ে, কারণ আমাদের গ্রাফ নিয়ে কখনো কাজ আসে না, অঙ্ক আসে না, কিছু আসে না, সরাসরি গ্রাফ লাগে না। বাট গ্রাফটা দেখতে কিরকম হয় যারা চাও তারা দেখো, গ্রাফটা হয় এরকম উপরের দিকে উঠানো। সাইন গ্রাফই খালি একটু ডাবল হয়ে যায়, মনে করো এই তো এরকম একটার জায়গায় দুটা কার্ভ ক্রিয়েট হয়, এবং সেই জায়গায় তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম যে একটার জায়গায় দুটো আসে। বাট এইভাবে দেখলে কিভাবে বুঝবা, এটা দরকার নাই, তোমাদের আমি সরাসরি ম্যাথ দিয়ে দেখাই। ম্যাথ বলছি কি সরাসরি অঙ্ক করে দেখাই। তোমরা কি জানো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি নর্মাল প্লাস টেন, মনে করো এটা জানো তুমি নর্মাল। দেখো এখানে টি এর সাথে কি আছে, টি এর সাথে যেটাই থাকে সেটা কি কম্পাঙ্ক না? টি এর সাথে এখানে ওমেগা আছে, তাই এখানে কম্পাঙ্ক কি ওমেগা। এরপরে আমি খালি গতিশক্তি দিয়ে দেখাই, গতিশক্তির কিরকম হতে পারে। তাহলে এখানে এই যে এটা হাফ এম, হাফ এম না কে দি, কে হাফ এম স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার, হ্যাঁ হাফ কে এ স্কোয়ার সাইন, সাইন বলছি কি, হ্যাঁ সাইন স্কোয়ার, হ্যাঁ ওমেগা টি প্লাস টেন, ঠিক না? তাহলে এখানে দেখো আমি যদি এখানে সাইনের আগে একটা টু আনি, টু গুণ আকারে আনি, আর এখানে 4 করে দিই, তাহলে কি খুব একটা অন্যায় হবে? আমার বিশ্বাস হবে না, কারণ নিশ্চিত ঠিকই আছে। তাহলে আমি এখন কি করব, টু সাইন এক্স, টু সাইন স্কোয়ার এক্স, এটা একটা কি ম্যাথে একটা সূত্র পড়েছো না, 1 মাইনাস কস 2 ওমেগা টি প্লাস 2 ডেল। ঠিক না? এটা সূত্র তো পড়ছো আশা করি, যদি পড়ে থাকো তাহলে এইদিকে এখন দেখো কি হয়। এই সূত্রের মধ্যে দেখো আগে সাইনের ভেতরে ওমেগা টি ছিল, বাট এখানে সাইনের ভেতর কজের ভেতরে 2 ওমেগা টি আছে। এই যে ফার্স্টের পার্ট 1/4 কে স্কয়ার ইনটু 1, এই পার্টটুকু ধ্রুবক, এই পার্টের দিকে তাকাবো না আমরা, আমরা দেখাবো পরের পার্টটুকু যেটা চেঞ্জ হয়, যেটা সাপেক্ষে এটা গ্রাফটা প্লট চেঞ্জ হতে থাকে। সেটা 1/4 কে স্কয়ার cos 2 ওমেগা টি প্লাস 2 ডেল। এখানে তাহলে চলক কি, সরি টি এর সাথে কি আছে, 2 ওমেগা আছে। তাহলে দেখো শক্তির যে কৌণিক কম্পাঙ্ক সেটা ডাবল হয়ে গেল না? এই জন্য আমরা লিখতে পারবো, দেখি আমি কালারটা চেঞ্জ করি, এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, ওমেগা শক্তি 2 ওমেগা অফ, এই যে এক্স এর, এটাকে এক্স এর না তো ওই এস এইচ এম এর ওমেগা। দেখো আগের পৃষ্ঠায় আমি যে দেখাইছি ওমেগা ইজ ইকুয়াল টু 2 বাই এফ, এন এফ টা কি নরমাল কম্পাঙ্ক, নরমাল কম্পাঙ্ক কি, তাহলে এটারও যে কম্পাঙ্ক থাকবে, শক্তিরও যে কম্পাঙ্ক থাকবে সেটাও ডাবল হবে, এফ অফ শক্তি এটা ইজ ইকুয়াল টু কি 2 অফ এফ অফ এস এইচ এম। আবার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, তার মানে টি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই যদি হয় তাহলে সরাসরি লেখো টি অফ শক্তি, এটা হচ্ছে কমে যাবে,
ওই তো তোমরা আগের পৃষ্ঠে মানে আমি যখন গ্রাফ দেখাচ্ছিলাম বললাম না অর্ধেক হয়ে যাচ্ছে, মানে একটা একটা লুপের জায়গায় দুটো লুপ একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, এই যে এটার কারণে টি অফ SHM বাই 2। আশা করি এই টপিকটা শক্তি রিলেটেড, এই সবকিছু বোঝার পরে যে কোনো এমসিকিউ আসলে তোমরা পারবো। এখন আমি যে বিষয়ে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিং আর পেন্ডুলাম। স্প্রিং জিনিসটা দেখো, স্প্রিং জিনিসটা খুবই ইজি, বাসা বাড়িতে অনেকে থাকে অনেকে থাকে না। স্প্রিং এর কাজটা কিভাবে করে, প্রথমত এখানে বিশেষ করে আমাদের টপিকে প্রথমত একটা স্প্রিং থাকবে, নর্মাল স্প্রিং ঝুলে উপরে, খালি মনে করে একটা দেওয়ালের সাথে ঝুলাই রেখে দিচ্ছি, নর্মাল ঝুলে আছে। তারপরে এর এইখানে আমি একটা এম ভর যোগ করলাম, এই যে পাশের এম ভর যোগ করলাম, তাহলে স্প্রিংটা একটু প্রসারিত হয়, একটু বাড়ে। বাড়ে কেন? কারণ দেখো এই যে এম নিচের দিকে এম জি ভর দিবে, নিচের দিকে বাড়তে থাকবে, উপরে কিন্তু কোনো প্রতিরোধী প্রত্যয়নে বল নাই, আস্তে আস্তে বাড়ছে। এক্স যত বাড়বে, এক্স এদিকে নিচে যত নিচে আসতে থাকবে তত সরণ হবে, এক্স মনে করো সরণ হচ্ছে, তত উপরের দিকে বল তৈরি হতে থাকবে। সেটা কি? প্রত্যয়নের বল। যখন মনে করো একটা পজিশনে, যে এই জায়গায় নিচের দিকে কি, ধরো আমি আমার যত সুবিধা আছে কাজে লাগাই, নিচের দিকে এমজি বল কিন্তু শুরু থেকে ছিল, এটা কি বল? এমজি বল, ঠিক না? উপরের দিকে আস্তে আস্তে যখন প্রত্যয়নের বল বেড়ে এমজির সমান হয়ে যাবে, তখনই কি দিন শেষে সাম্যাবস্থান আসবে না, তখন মোটামুটি ওর একটা ফিক্সড ভ্যালু আসবে না যে এই জায়গায় স্থির থাকতে পারবে। যদিও আসল কথা হচ্ছে এখানে বেড়ে মানে একটা সেরকম করে উপর নিচ করে এসে শুরু হয়ে যায়, বাট আমরা ওটা দেখবো না। আমরা এমন ভাবে আস্তে আস্তে টেনে টেনে সোজা করে রেখে দিব যেন নিচের দিকে এক স্থির হয়ে যায়। তারপরে আমি যদি ছেড়ে দিই তাহলে এটা একেবারে স্থির হয়ে যায়, কোনো নড়াচড়া সব ক্যান্সেল। তাহলে তার জন্য উপরের দিকে প্রত্যয়নী বল যেটা থাকবে, কালার চেঞ্জ করা যাচ্ছে না, কালার চেঞ্জ করে দেখি, আমি নীল কালার দিই, এটা তাহলে তখন কি হবে? প্রত্যয়নী বল কি? এফ ইজ ইকুয়াল টু কে, এই দূরত্বটাকে, যেই দূরত্বের জন্য এই দুটো সমান হয় সেই দূরত্বকে আমরা ইলংগেশন দ্বারা প্রকাশ করি মনে হয়, আবার এল দ্বারা, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যায়, আমি আপাতত ই দ্বারা প্রকাশ করছি। কে ই, এই দুটো সমান হয়ে যাবে কোনটাতে? যখন এই এম ভরে অ্যাড করার পর সাম্যাবস্থা ক্রিয়েট হবে। তাহলে ওই জায়গায় কি হয়ে যাবে দেখো, এম জি ইজ ইকুয়াল টু কে ই, আর সেটা থেকে এম বাই কে ইজ ইকুয়াল টু কি, ই বাই জি লেখা যায় কিনা, এটাতে তো কোনো কিছু ভুল লিখিনি আশা করি। ই যেমন লেখা যায়, দেখো একটু পাশে সরাই, ই যেমন লেখা যায়, অনেকে এল দ্বারা প্রকাশ করে, কোনো সমস্যা আছে? করুক। ই যেমন সত্য, এলো তেমন ঠিক, দুটাই কিন্তু একই জিনিস, দিন শেষে একই জায়গায় রিপ্রেজেন্ট করছে এটা। তারপরে দেখো এরপরে তোমার কি হলো, তুমি এখন জিনিসটাকে ধরলে, ধরে নিচের দিকে উপরে টানলে, কতটুকু টানলে? মনে করো টানছো তুমি এ পরিমাণ, যতটুকু টানবে তাও তো কি প্রত্যয়নে বল বাড়তে থাকবে এবং সমানুপাতিক হারে বাড়ছে, যেহেতু কে এর সাথে এফ ইজ ইকুয়াল টু কে এক্স এর মতো করে বাড়ে, তাহলে বাড়ছে। কিন্তু এবার তো এমজি আর দেওয়ার মতো নাই, এমজি তো ওর মধ্যে খতম, এখানে শেষ। তাহলে এখন যে এমজিটা অ্যাড হবে, সেই এমজিটা কি করবে, যেই প্রত্যয়নে বলটা অ্যাড হবে সেটা এসএইচএম এর যোগান দিবে। তাই এখানে মনে করো আমি বাড়ায় বাড়ায় এ পর্যন্ত যদি এক্স পর্যন্ত যদি বাড়াই, তাহলে এর জন্য এসএইচএম ক্রিয়েট হবে, এবং তখন আমাদের যে সূত্রটা আসবে, এর যে নরমালি স্প্রিং এর কি চাই, সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে পর্যায়কাল টি। আর সব ক্ষেত্রে স্প্রিং বলো পেন্ডুলাম বলো সব ক্ষেত্রে একটা সূত্র আছে, এফ ইজ ইকুয়াল টু এম বাই কে, ঠিক কিনা? আর এই সূত্র থেকে এখানে যেহেতু একটা আমরা পেয়েছি এম বাই কে ইজ ইকুয়াল টু ই বাই জি, আমরা সরাসরি এটা লিখে দিতে পারি 2 পাই রুট ওভার ই বাই এল বাই জি। এটার মধ্যেই আশা করি তোমাদের যেসব জিনিস জানার কথা সেগুলো সব চলে আসবে। তাহলে এটা কেটে দিই আমি, আচ্ছা না এটা নিচে নামাই। হ্যাঁ, এবার আসো পেন্ডুলাম। পেন্ডুলাম তো দেখছো, পেন্ডুলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? পেন্ডুলাম কিন্তু অনেক মোটা বড় বড় কোণে ঘুরে, বাট তোমাদের এসএইচএম হওয়ার জন্য পেন্ডুলামের এই যে কোণটা,
ছোট করে দিই। এই কোণটাকে, এই থেটাটাকে কখনোই 4 ডিগ্রির বড় হওয়া যাবে না। থেটা ইজ লেস ইকুয়াল টু 4, 4 ডিগ্রি। বাট ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করি, রেডিয়ান দিয়ে প্রকাশ করি। 4 ডিগ্রি রেডিয়ান ভ্যালুটা আমার জানা নাই, কোথাও লাগে না। তোমাদের নরমালি কোশ্চেন আসলে এটাই চলে আসে। এর থেকে বেশি হলে ওটা আর এসএইচএম এর ভিতরে যায় না। ওটা কিন্তু পেন্ডুলাম, ওটাও পেন্ডুলাম, ওটার ম্যাথ তোমরা 5 অধ্যায়ে পড়ছো। বাট এটা এক্স্যাক্টলি এসএইচএম এর সাথে ম্যাচ করে না। কারণ দেখো তখন কি হয়, কাটটা হয় এরকম, যে এরকম হয় না, তখন এটা সরল রেখার মতো হয় না। আর 4 ডিগ্রি হলে মনে করো 4 ডিগ্রি কতটুকু, এইটুকু এরিয়া, এইটুকুটা কিছুটা সরলরেখার মতো থাকে, প্রায় সরলরেখা। তাই আমরা ওখানে এসএইচএম খাটাতে পারি। আর আমি কোনটা বোঝা যাবে না বলে 4 ডিগ্রি থেকে অনেক বড় আঁকাইছি। নরমালি কিন্তু খুবই ছোট, 4 ডিগ্রি মনে করো এরকম খুবই ছোট কোণ, অত বড় কোণ না। এখানে আমি তাও এখন বোঝানো শুরু করি। দেখো যে কোনো অবস্থায় মনে করি এখানে এম যদি ভর থাকে, তাহলে নিচে কাজ করছে কি এমজি। এটা যদি থেটা হয়, এই কোণটাও থেটা, আঁকাই না আমি, তাহলে এইটুকু থেটার সাথে যেটা লেগে থাকে সেই অংশটা কি এমজি কস থেটা। এটাকে এই পেন্ডুলামে যে তারটা থাকে তার টানটা প্রতিহত করে। আর আরেকটা উপাংশ এম জি সাইন থেটা, এটাকে প্রতিহত করার কিছু নাই। এটাই বরং ওই যে আমরা যে পাই, বলটা পাই, সেটা যোগান দেয় এটা। এখন অনেক প্রমাণ আছে, তোমরা হয়তো বা দেখে থাকতে পারো, আই ডোন্ট নো, বাট এই প্রমাণগুলো তোমাদের লাগবে না, এখান থেকে সরাসরি আনা যায়। এই থেটা আবার সাইন থেটা, থেটা যেহেতু খুব ছোট, তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু থেটা থেকে সূত্র প্রমাণ করা যায়। দিন শেষে সূত্র কি আসে জানো, এই যে এটাই, ই বাই জি বাই এল বাই জি। এখানে বড় হাতের এল দেওয়া ইউজ করা হয়। দেখো এই যে পুরা তারটা, এই পুরা তারের এটুকুকে বলা হয় এল। এলটা কি জানো, মনে করো তোমাদের দেখাই আমি, এই পুরো মনে করো এত লম্বা তার, তারের নিচে একটা গোল পয়েন্ট মাখিয়ে দিই আমি, হ্যাঁ সাদা, হ্যাঁ। এখন এই তারটার নিজের একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যকে আমি প্রকাশ করলাম ছোট এল। তার সাথে এখানে অ্যাড হলো এই যে এর কেন্দ্রবিন্দু, এটা ধরে নাও এটা ভরহীন, যা ভর আছে এটা, আর এর ভার কেন্দ্র কোথায়, কেন্দ্রে। তাই যদি হয় তাহলে এর ব্যাসার্ধ কত, তাহলে ভার কেন্দ্র থেকে একেবারে শুরুর বিন্দু এর দূরত্ব কত, এটাই হচ্ছে মোট কার্যকরী দৈর্ঘ্য, সেটাকে আমরা ইউজ করি এল দ্বারা। এল ইজ ইকুয়াল টু কি, ছোট হাতের এল প্লাস আর, ঠিক না? তাই যদি হয় দেখো, এখানে যদি তোমাদের গোলক নাও থাকতে পারে, গোলকের জায়গায় কি থাকবে, গোলকের জায়গায় থাকবে হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার যদি থাকতো, তাহলে সিলিন্ডারের মোট উচ্চতা যদি এইচ হয়, তাহলে এটা কত, এইচ বাই টু। এইভাবে করে ভার কেন্দ্র পর্যন্ত তোমার মোট দৈর্ঘ্য হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। আপাতত এসব কিছু লাগবে না, তো আমি এগুলো সব হটাই দিই। হচ্ছে না কেন এগুলো সব, আর এটাকে একটু ছোট করে, হবে না তো, ছোট করে দিই, থাকুক ওটা। এখান থেকে সূত্র কি আসে, এই যে আগের সূত্রই, এখানে মোট এল, ওই এলটা চলে আসে, কার্যকরী দৈর্ঘ্য টি ইজ ইকুয়াল টু, কার্যকরী টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা তো বুঝে করি, আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এখন এখান থেকে কি লাগবে, তোমাদের পেন্ডুলাম থেকে একটা সুন্দর জিনিস আছে, এটাকে বলা হয় সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম। ওটা কি হয়, প্রত্যেক সেকেন্ডে একবার মনে কর শুরু হচ্ছে এখান থেকে, সরি এখান থেকে 1 সেকেন্ডে এই দিকে যায়, আর সেকেন্ডে ব্যাক আসে, তাহলে 2 সেকেন্ড। ওটা মোট আগের অবস্থায়, আগের বিন্দুতে ফেরত আসতে কত সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড না, 1 সেকেন্ড এইদিকে আসলো, 1 সেকেন্ড এইদিকে ফেরত গেল, তাহলে মোট কত সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে এই সেকেন্ড পেন্ডুলামে, যেটাকে বলবো আমি সেকেন্ড দোলক, কালারটা একটু সুন্দর কালার দিই, আশা করি এই কালার দেখা যায়, সেকেন্ড দোলক। এই সেকেন্ড দোলকের যে সব বিষয় জানা লাগবে, ফার্স্ট অফ অল জানা লাগবে যে পর্যায়কাল 2 সেকেন্ড। তারপরে এখানে দেখো নির্দিষ্ট জায়গায় পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু কি ফিক্সড না, সেটা তো তুমিও জানো আমিও জানি, কত 9.8 বা 9.806 সামথিং 6 সামথিং।
হ্যাঁ, তাই যদি হয় ওরটা যদি আমি এখানে বসাই, জি জানি, 2 পাই তো মুখস্থ, পায়ের ভ্যালু মুখস্থ, টি জানি 2 সেকেন্ড, তাহলে কি এল এর একটা ভ্যালু আসবে না? ওই ভ্যালুটা তোমাদের অঙ্ক করতে দিবে, অনেক সময় এমসিকিউ তে দিবে, আর আমি বলবো যেহেতু এটা একটা ফিক্সড ভ্যালু, তোমরা পারলে এটা মুখস্থ রাখতে পারো। ওই যখন আমি লিখে রাখছি যেন আমার আলাদা করে অঙ্কটা না করার আগে, জি ইজ ইকুয়াল টু 9.81 না 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে, এর জন্য এগুলো সরাই, ছোট করি, এর কিছু তো লাগবে না। ওহো, এটা থাকুক, 9.80294999, এটা থাকুক। তো এখান থেকে এর ভ্যালুটা কি আসবে, এলটা আসবে হচ্ছে 0.99294 মিটার। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, আমাদের এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যে টপিক নিয়ে কথা বলবো, আশা করি এই টপিকটা বুঝতে পারছো, এই টপিকে কোনো কিছু এমন নাই যেটা তোমাদের সমস্যা করবে। এটা থেকে সরাসরি ম্যাথে চলে যাবা, ম্যাথ গুলো হাইলাইট করে দিবা। সরলরেখার সূত্র কতে আসার মতো খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের কতে আসতে পারে, খতে আসতে পারে বর্ণনাগুলো। এটা 4টা মোট সূত্র আছে, আমি এক এক করে সবগুলো সূত্র যতটা শর্টে দেখাই দিব, এগুলো মুখস্থ দিন শেষে করা লাগবে। আমি এমন ভাবে গুছিয়ে দিব যেন তোমার একবার চোখে পলকে পড়বে আর তুমি লিখবা খালি। এক, ফার্স্ট ল। সরলদৈর্ঘ্যের ফার্স্ট ল পড়ানোর আগে তোমাদের একটা কথা মনে পড়লো, ওটা দেখাই দিই, যে সব সূত্রের ক্ষেত্রে দুটো জিনিস জানা লাগবে। সব সূত্র খাটবে যখনই থিটা, সরি, থিটা ইজ লেস ইকুয়াল টু 4 ডিগ্রি হবে। আর সব সময় মেইন সূত্র যেটা তোমাদের মনে রাখতে হবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই রোয়ার এল বাই জি। সূত্র কিন্তু দিন শেষে এটাই। ফার্স্ট ল কি, ফার্স্ট লর নাম হচ্ছে, আমি এখানে লিখি, ফার্স্ট ল যেটার কথা বলছিলাম, ফার্স্ট ল এর আসি, এটার নাম হচ্ছে দোলনকালের সূত্র। আমি দোলন কালের সূত্র, এই সূত্রটা কি বলে জানো, এটা হচ্ছে যদি তোমার, দেখো এটা সরল দোলকের দৈর্ঘ্য এল, মনে করো এটা দৈর্ঘ্য, আর স্থানটা মনে করো এই আমি যে রুমে আছি সেই রুমেই, যদি এলটা স্থির থাকে আর স্থান তো স্থির থাকলে জি স্থির থাকবে, তাহলে দেখো কোনো কিছু আছে পরিবর্তনশীল, কিছু নাই, তাহলে বলে যদি এল আর স্থান বা কার্যকরী দৈর্ঘ্য ও স্থান স্থির থাকে, স্থির থাকে, তাহলে টি স্থির, তাহলে আউটকাম কি, টি স্থির। আমি যতটা শর্টে পড়া যায় ততটা শর্টে পড়াই দিলাম। হ্যাঁ, ফার্স্ট লর পরে এখন পড়াবো কি, সেকেন্ড ল। সেকেন্ড ল, সেকেন্ড ল কি বলে, সেকেন্ড ল বলে এখন স্থানটা স্থির রাখবো, এটার নাম হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। কার্য এটা কিন্তু যদি মেডিকেলে চলে আসে তাহলে একেবারে সেই হয়ে যায়, আসার মতো কিন্তু টপিক, এটা বাইরের তো জিনিস না, তোমাদের মেডিকেলে চলে আসলে এটাতে কি, স্থান স্থির থাকলে কি থাকবে, কি এখানে স্থান, স্থান স্থির থাকলে স্থান স্থির থাকলে কি হয়, টি রুট ওভার এল এর সমানুপাতিক, ঠিক কিনা। আবার সেকেন্ড লর পরে থার্ড ল, এক এক করে দেখো এরপরে কি চেঞ্জ হতে পারে, জায়গা চেঞ্জ হবে, হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র, জি চেঞ্জ হবে এবার। সূত্র কিন্তু ওই আগেরটাই, ওই উপরের সূত্র দেখবা, কি মনে রাখবা বলবি, এই যে এগুলোর খালি মনে রাখবা, এমসিকিউ তে এমনিতেও আসতে পারে, আর এটা দেখে বোঝা যায় কি চেঞ্জ হবে, দোলনকালের সূত্র, দোলনই বের করছি আর কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে কে, দিন শেষে ওটা স্থির।
তারপরে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র চেঞ্জ হবে কি কার্যকরী দৈর্ঘ্য, তাহলে কি সমানুপাতিক সম্পর্ক ওই যখন থেকে আসছে। আবার অভিকর্ষ ত্বরণের সূত্র এল স্থির থাকলে টি সমানুপাতিক 1/√g। লাস্টে তাহলে মোট তিনটা জিনিস হয়ে গেল, একটা জিনিস এক্সট্রা করে অ্যাড করা হয়, সেটা হচ্ছে ফোর্থ ল টাকার সূত্র, এটা হচ্ছে ভরের সূত্র, ভরের সূত্র। এখন দেখো সূত্রে কি ভর ছিল? সূত্রে কিন্তু ভর ছিল না, তাহলে এটা আমি ইংরেজিতে সরাসরি লিখে দিই, যে এটা কপি করে দিই, এটা থাকে, তাহলে দিন শেষে ওই যে টি স্থির, আর এখানে বলছে ভর ডাজন্ট ম্যাটার। এখন এই পুরোটা জিনিস, এই সবকটা সূত্র আশা করি তোমরা বুঝতে পারছো, এর বাইরে কিছু নাই, এটা কেটে দিই, এগুলো সব মুখস্থ করবা। আর মেন আমি প্রসেসও বলে দিলাম, এই সূত্র মুখস্থ করবো, সূত্রটা মুখস্থ করে দেখো। প্রথম সূত্র কি দোলনকালী সূত্র, দোলনকালী আমাদের মেন ফাংশনের আউটপুটই দোলনকাল, দোলনকাল বাদে সব স্থির, তার মানে টি ওটাও দিতে স্থির, শেষ। তারপর এটা কি কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, মানে চেঞ্জ হবে কি কার্যকরী দৈর্ঘ্য এল, এল যদি চেঞ্জ হয় তাহলে কি স্থির থাকবে, জি স্থির মানে স্থান স্থির, স্থান স্থির থাকলে টি সমানুপাতিক √এল। তারপরে অভিকর্ষ ত্বরণের সূত্র, কি স্থির থাকবে, এল স্থির থাকবে, এল স্থির থাকলে কি পরিবর্তন হচ্ছে, জি পরিবর্তন হচ্ছে, তার সাথে সূত্র ওই যে তাকাও, টি ইজ টি সমানুপাতিক 1/√g। তারপরে ভরের সূত্র, ভর তো নাই, তাহলে ভর ডাজন্ট ম্যাটার, শেষ। খুবই ইজি না? তাহলে দাঁড়াও আমি এটাকে একটা পৃষ্ঠা অ্যাড করে দেখাই। এখন তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পানি ফুটাফুটি। এটা মনে করো এরকম একটা ইয়া আছে, মনে করো এটা পানিতে ভর্তি, আমি এটা কিন্তু তোমাদের খতে আসতে পারে বলে আমি মোটামুটি ইয়া করে দেখাচ্ছি। এই জিনিসটা মনে করো একটা গোলক আছে, বব আছে, ওটা পানিতে ভর্তি, তাহলে কেন্দ্রবিন্দু কত, মানে ভার কেন্দ্র কত থাকবে, এখানে থাকবে শুরুতে, তাহলে মোট কার্যকরী দৈর্ঘ্য কত, এল এত ইনিশিয়াল করো, এটা সবচেয়ে বেশি। এখন আস্তে আস্তে কি করলাম, এখানে আমি ছোট্ট একটা ফুটা করে দিলাম, তাহলে কি এখান থেকে পানি পড়া শুরু হবে না? পানি পড়লে কি হবে দেখো, এই জিনিসটাকে আমি কপি করে নিই, এই যে দেখো কি হয়, পানি পড়লে কি এখান থেকে কাটবে, এখান থেকে কমতে থাকবে, কমতে কমতে মনে করো আপাতত এরকম হলো। তাইলে পানি যত কমতে থাকবে, এখানে উপরে ফাঁকা হচ্ছে, তাহলে ভর কেন্দ্র কি কমে যাচ্ছে না, নিচের দিকে আসছে না একটু, তাহলে ভর কেন্দ্র কি বাড়লো, এল যেটা এখন হলো, এটা মনে করো এল ইনিশিয়াল, এটা হচ্ছে L2, এটা বাড়লো। আর আমরা কি জানি টি সমানুপাতিক √L, তাহলে কি টি বাড়বে না, এটা যদি টি ইনিশিয়াল হয় তাহলে T2 কি হবে, ইজ গ্রেটার দ্যান টি ইনিশিয়াল হবে না? দেখো সব শেষ, সবকটা পানি শেষ, আবার শেষ, দেখি ওটাতে কি হয়। এই জিনিসটা তোমাদের দেখানোর একটাই কারণ, এটা খতে চলে আসবে আশা করছি আমি, দেখি এটা লোডে গেছে কেন, হ্যাঁ একদম এটা এখন প্রত্যেকটা ইয়া পানি শেষ, পানি শেষ হয়ে যাওয়া মানে কি ববটা ফাঁকা, ববে কিন্তু নিজের ভর আছে, ওই ভরের জন্য কি আবার ভর কেন্দ্রে চলে আসবে না কেন্দ্রে, তাহলে কি আবার টি এল ফাইনালটা, যেটা হচ্ছে এল ফাইনাল, ওটা কি আবার এল ইনিশিয়ালের সমান হয়ে যাচ্ছে না? তাহলে টি ফাইনালটা কি হবে, আবার টি ইনিশিয়ালের সমান হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এখানে পুরো ঘটনা ঘটলো কি, শুরুতে দেখে আমি নাম লিখে দিই, বব ফুটা, ফুটা শুরুতে কি হলো, টি যত ছিল, যখনই পানি টুপটুপ করে নিচে পড়া শুরু করছে, যতই নিচে পড়া শুরু করছে তত টি বাড়ছিল, আবার যখন পুরোটা পানি চলে গেল তখন হুট করে আবার টি ইনিশিয়ালের সমান হয়ে গেল। এই জিনিসটা খতে এইভাবে ব্যাখ্যা করে দিবা, তিনটা চিত্র এইভাবে আঁকাই দিবা, মার্ক দিয়ে দিবে, এটা কোনো ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে
যে টপিকটা নিয়ে কথা বলবো আমি সেটা হচ্ছে গভীরতা বা উচ্চতায় সময় হ্রাস। এখন দেখো, ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো, ঘড়ি দেখছো, ঘড়িতে মনে করো একটা পেন্ডুলাম, এইভাবে এক পাক ঘুরলে কি হয়, 1 সেকেন্ড হয়, সেকেন্ড দোলকে। তারপরে আরেকবার এইদিকে ফেরত আসলে 2 সেকেন্ড হয়। এইভাবে করে যখন মোট তিন, হ্যাঁ সরি, কত, 3600 বার জিনিসটা এরকম করে নেই, ঘুরাই, তখন আমরা ধরে নিই ওটা কত সেকেন্ড হলো, 3600 সেকেন্ড, আর ওটা হয় 1 ঘন্টা। আবার 86,400 বার যদি আমি এইভাবে দোলনটার হাফ দোলন নিই, অর্ধ দোলন যেটাকে বলি, হাফ সাইকেল, ওইটাকে কি একটা সেকেন্ড হিসেবে ধরে আমরা বলি 86,000 সেকেন্ড। এখন দেখো, যত বেশি নির্দিষ্ট সময়ের মধ্যে চিন্তা করো, যত আস্তে ধীরে ধীরে টিটা মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তত বেশি সময় লাগবে। তার মানে কি, মোট ইয়াটা একটা দিনে, মনে করো দোলন সেকেন্ড দোলক, ওই কিন্তু একটা দিনে এই 86,400টাই অর্ধ দোলন দিবে। বাট যদি তোমার পর্যায়কালটা বেড়ে যায়, সামহাও আই ডোন্ট নো হাউ, 2 সেকেন্ডের থেকে বাড়ে, তাহলে কি দিতে পারবে অতগুলো, তার থেকে কমে যাবে না? যতটুকু কমবে তত কি হ্রাস পেলো না? তাহলে এখানে কি হয় জানো, টি এর সাথে পর্যায়কালের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় এর মোট অর্ধ দোলনে। আপাতত আমি অর্ধ দোলনকে এস দ্বারা প্রকাশ করি, তারা এগুলো সব কটায়। তাই যদি হয়, তাহলে এস অর্ধ দোলনটা হয় ব্যস্তানুপাতিক 1/t। এখান থেকে যে সূত্রটা আসে সেটা হচ্ছে S1 T1 = S2 T2। এই জিনিসটা মোটামুটি যেভাবে আমি বুঝলাম সেভাবে জিনিসটা বুঝতে পারছো আশা করি। তাই যদি হয় তাহলে আমি এখন সরাসরি শুরু করে দিই। দেখো, টি এর দিকে তাকাও, তাহলে এখন কি আসবে, T1/T2 = S1/S2, সরি S2/S1, S1 থাকুক এটা। T = কি, 2π√L/G। এখন সামহাও তোমার এল চেঞ্জ হতে পারে, ফার্স্ট কেস, এটা কেস 1, এল চেঞ্জ হচ্ছে ধরে নাও, তাহলে এল এর সাথে যে সম্পর্কটা আসবে, দেখো টি সমানুপাতিক √L, তাহলে কি হবে, T1 L1, T2 L2, ঠিক কিনা? এই যে কেস 1 শেষ। তারপরে দেখো জি চেঞ্জ হতে পারে, জি চেঞ্জ হলে কিরকম সম্পর্ক আসবে, দেখি এটা 2 নম্বর কেস। 2 নম্বর কেস, এল এর সাথে ব্যস্তানুপাতিক, টি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সরি জি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, T1 আছে, তাহলে G1 নিচে যাবে আর G2 উপরে যাবে, ঠিক কিনা? এখন দেখি এইটুকুকে আমি আলাদা করে নিই। হ্যাঁ বুঝলাম না, এরকম করে দিই, ইয়েস। তাই যদি হয় তাহলে দেখো জি এর ভেতরে কিন্তু 2 রকম হতে পারে। জি পরিবর্তন হয় কখন, একটা হচ্ছে উচ্চতায় গেলে জি পরিবর্তন হয়, একটা হচ্ছে গভীরতায় গেলে জি পরিবর্তন হয়, ঠিক কিনা? S1 2, S2, জি উপরে যদি উচ্চতায় উঠি, তাহলে এটা 2 এর 0.1 নিলাম আমি উচ্চতায়, উচ্চতায় উচ্চতায় গেলে পরিবর্তন হবে, সেটা কেমন হবে পরিবর্তনটা দেখাই আমি। পরিবর্তনটা হচ্ছে জি তখন হয় G0 পৃষ্ঠে জি ইন্টু R² R+H², ঠিক না? উপরে উঠলে আমি আপাতত ধরে নিচ্ছি এটা হচ্ছে টি ইনিশিয়াল, এটা হচ্ছে 2, একটা ধরে নিব আমি। তাহলে দেখো 2 সেকেন্ড মানে এটা হচ্ছে পৃষ্ঠে, পৃষ্ঠে, তাহলে এটা হয় উচ্চতায় নইলে গভীরতায়। ফার্স্টে যেহেতু উচ্চতায় ধরছি, তাহলে উচ্চতায় কি টি বাড়বে, তাহলে এখানে সম্পর্কটা দেখো, ফার্স্ট অফ অল উল্টে যাচ্ছে, T1 পৃষ্ঠে, G1 পৃষ্ঠে, তাহলে তার সাথে উপরে চলে যাবে R² এর আবার রুট করলে থাকে R, এটার রুট করলে হবে R, আর নিচে হবে R+H। এটা অন্যভাবে চিন্তা করতে পারো। আমি তোমাকে কি বলছি, যত উপরে যাবে নিচে যাবে, জি যত কমবে তত দোলনকাল বাড়বে। তার মানে কি, পৃষ্ঠে হচ্ছে ছোট দোলনকাল, নিচে গভীরতায় বা উচ্চতায় হচ্ছে দোলনকাল বেশি বড়। আর বড় না R+H বড়? অবভিয়াসলি R+H বড়। বড়র সাথে বড়টা লাগাও, এভাবে করলে সরাসরি অত চিন্তাও করা লাগবে না কি করলাম, ভুল করলাম, ঠিক করলাম, সরাসরি তোমরা ইকুয়েশনটা এইভাবে লিখে ওই যে সূত্রগুলো দেখায় এইচএসসি তে বলো, এই অ্যাডমিশনে বলো, সব জায়গায় এগুলো কাজে লাগাতে পারবা। দেখি এগুলো সরাই,
আমার জায়গাটা দরকার। এখন উচ্চতায় হলো, গভীরতায় দেখাবো। গভীরতায় কিন্তু দিন শেষে একই কেস। দেখো 2.2। গভীরতা কি সূত্র খাটে? গভীরতায় কি সূত্র খাটে বলো? গভীরতা কাটে জি নট আর মাইনাস ডি। গভীরতাকে আমি ডি দ্বারা প্রকাশ করি, ডিপ আর, ঠিক না? এখন দেখো, এখন কিন্তু জি এর সাথে সমানুপাতিক সম্পর্ক এক্স এর, তাই যদি হয়, আর তাছাড়াও যেটা বলছিলাম গভীরতায় তোমরা দেখবা যে কোনো স্কোয়ার নাই, যে রুট কেটে যাবে, বড়র সাথে বড়টা, ছোটের সাথে ছোটটা। এর মধ্যে টি পৃষ্ঠে, পৃষ্ঠে আছে উপরেরটা ছোট ও নিচেরটা বড়, আর মাইনাস ডি ছোট, তাহলে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর, ঠিক কিনা? একেবারে সুন্দর করে হয়ে গেল। এভাবে করলে তুমি গভীরতা বলো, উচ্চতা বলো, যে কোনো জায়গায় তুমি এই সূত্রগুলো খাটতে পারবে, এই সূত্র এক সিরিয়ালে লিখতে শিখতে পারবা। তারপরে দেখো এই যে বড় ছোট দিয়েই সব করা যাবে, এই যে এটা ছোট উপরে এটা বড়, দেখো তাও দেখো এটা 2 সেকেন্ডে, পৃষ্ঠে 2 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য কি 86,400টাই পাওয়া যায় না? তাহলে নিচে লেখো 86,400। আর গভীরতা বা উচ্চতায় গেলে দোলনকাল বাড়ে, ইয়াটা তো হ্রাস পায়, ওই মোট যে সেকেন্ড সময়টা যে লাভ করি সেটা তো হ্রাস পায়। এই জন্য দেখো আমি হ্রাসই লিখছি খালি। তাহলে এখান থেকে কি আসবে? 86,400 মাইনাস, মাইনাসটা অন্য কালিতে লিখি, যেটা তোমাদের মেনলি কোশ্চেনে চাইবে, সেটা হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে, কমবেই, সেটা উচ্চতায় কমবে, গভীরতায় কমবে। এল এর সাথে সম্পর্ক তোমরা বুঝে নিতে পারবে। আমি তাও তোমাদের সাজেস্ট করবো দিন শেষে তোমরা ছোট ভাই বড় জিনিসটাকে ইউজ করা শিখবা, তাহলে কি হবে, ইজি হবে। কারণ তুমি বুঝতে পারছো রুট হবে, তুমি এখানে এতগুলো সূত্র কাজে লাগাই দেখতে পাচ্ছ কোথায় রুট হবে, কোথায় রুট হবে না, কোথায় কি হবে। স্কোয়ার আছে তার মানে রুট কেটে যাবে, বাট এখান থেকে সরাসরি পৃষ্ঠের টি 2 সেকেন্ড, ভাইয়া বলছে 2 সেকেন্ড, ওটা ছোট, আর নিচে বা উপরে গেলে টি বাড়ে, তাহলে ওটা বড়, নিচেটা বড় উপরেটা ছোট, তাহলে আর ছোট, উপরে আর, নিচে যেহেতু বড় আর প্লাস এইচ বড়, আবার আর মাইনাস ডি ছোট, উপরে তাহলে আর মাইনাস ডি, নিচে যেহেতু বড় তাহলে নিচে হচ্ছে আর। আর এটাও ছোট ভাই বড় দিয়ে, কিন্তু সবই একই খেলা, নিচেরটা বড় উপরেরটা ছোট। আশা করি এরপরে এই ম্যাথ গুলো দিলে তোমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে থাকবা। এমনি আজকে বললাম, আজকে বুঝলা, হে সেই বুঝছি, দিয়ে পরে ভুলে যাবা যে কোথায় বড় কোথায় ছোট, কি হয়ে গেল, কোন সূত্র ছিল। সূত্র কিন্তু তোমাদের নরমালি এই ইয়ারি সূত্র, এটা নিয়ে পরে যখন এটা ওয়ান শট হবে তখন ভাইয়া বুঝাই দিবে। বাট আপাতত সূত্রগুলো কাজে লাগানো শিখাও, কাজে লাগানো, বিশেষ করে সমানুপাতিকের সূত্র কাজে লাগানো খুবই বড় একটা ব্লেসিং। আশা করি এরপর থেকে তোমরা পারবা, না পারলে বারবার প্র্যাকটিস করতে করতে পারাই লাগবে। এখন তাহলে আমি এগুলো ছোট করে দিই, এগুলো তো অত বেশি ইম্পর্টেন্ট না, কালার সাদা কালার করে দিই না, এতে এগুলো সব সূত্র। হ্যাঁ হলো না, তাহলে এর পরের পৃষ্ঠায় দেখি আর কি আছে। আর বেশি কিছু নাই, এখন স্প্রিং এর সমবায়টা আর স্প্রিং এর কাটাকাটি খুবই খুবই ইজি টপিক। আমি তাহলে 2 সেকেন্ড যতক্ষণ লাগে একটু তাড়াতাড়ি বুঝাই দিই। স্প্রিং এর সমবায় দুটা, ফার্স্টে যখন হবে সমান্তরাল, সমান্তরাল, তখন কি হবে, মনে করো একটা ইয়াতে দুটো স্প্রিং লেগে আছে, আর একটা দুটো স্প্রিং দিয়ে একটা বস্তু, এই যে একটা বস্তু আমি মনে করি এইভাবে আটকে দিয়ে নিচে টানছি, এক্স সরানো হচ্ছে। এখন এটার যে ধ্রুবক, এটা হচ্ছে k1, এটা ধ্রুবক ধরে না k2। যদি দুটা সরল একই সাথে সমান্তরাল সমবায় থাকে, সমান্তরাল, আমি হ্যাঁ সমান্তরাল, তাহলে দেখো নিচে যদি আমি এফ বলে টানি, বা তাহলে এও কি যতটুকু বল পাবে দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে। এখানে দেখো একটা জায়গায় ইয়া না হয় দুটার মধ্যে, মনে করো এর জন্য F1 বল কাজ করবে, এর জন্য বল কাজ করবে F2, আর এই দুটো সমষ্টি হবে F1 প্লাস F2। এখন দেখো F is equal to kx না, ধরো এর জায়গায় তুল্য বা সমবায়ে আসি কখন আমরা, যখন এর জায়গায় একটা ইয়া আনতে পারি, আমরা তুল্য একটা স্প্রিং আনতে পারি। তুল্য স্প্রিং এর তাহলে কি হবে, মনে করো তুল্য স্প্রিংটা দেখতে কেমন হবে, যেরকম ওর কে, ওর মোট বলই একটা বল দিয়ে কাজ হয়ে যাবে, নিচের দিকে ওর এফ ই কাজ করবে। তাহলে এখান থেকে কি আসবে, এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। আর এর জন্য মোট ভরটা কি আসবে, F ইজ ইকুয়াল টু kx হবে মোট সরণটা। এদের জন্য কিন্তু মোট সরণ, আসলে দেখো তোমাকে যখন নিচে টানবে এর জন্য যতটুকু সরণ হবে, মনে করো এই সরণটা হচ্ছে
এক্স। এর জন্য কি সেম সরণই হবে না? এমনকি তুল্য জিনিসটা তারও তো সেম সরণ হতে হবে, নইলে কি হবে জানো? তোমার এই যে বস্তুটা ছিল এইভাবে নিচে নামছিল, একদিকে বেশি নেমে যাবে, তা তো হতে দেওয়া যাবে না। এই জন্য দুটো এক্স সমান, তাহলে কে এক্স, কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স। এখান থেকে সূত্রটা সরাসরি আসে, এই কালার দিয়ে আমি সূত্র লিখতে চাইছিলাম, কে ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। তার মানে সমান্তরালে কি হয়, যোগ হয়ে যায় কে ওয়ান প্লাস কে টু। এভাবে যদি আমি দুটা দিয়ে দেখালাম, দুটা দিয়ে না হলে 10টাও যদি থাকে, সমস্যা আছে কি? না, সমস্যা নাই। তোমরা সুন্দর করে যতগুলো থাকবে যোগ হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, এটাতে সমান্তরাল লিখলাম, এখানে ইয়াটা করে দিই, সব কাটি। আগে এটা কপি করে নিই, ডুপ্লিকেট, হ্যাঁ হয়েছে। এখানে জিনিসটা কেটে দিই, স্ক্রিন কাটাকাটি বাদ দাও, এখানে আমি করাবো এখন। শ্রেণীটা করে দিই এখানে, শ্রেণী সমান্তরাল হলো পর শ্রেণীটা করে দিই। শ্রেণীতে দেখো একই সাথে একটা এরকম, আরেকটা দুটা মোট, একটা কে ওয়ান কে টু, আর তুল্য কি হবে, একটাই থাকবে এরকম। হলো না, তুল্য এখানে মনে করো একটা বস্তু, তার নিচের দিকে এফ বল দিব, এটাতেও এফ বল দিব। এটা তুল্য, তুল্য ইয়া হচ্ছে কে ইকুইভ্যালেন্ট, বা আমরা যাকে কে সিরিজ দিতে পারি। আর এটা কি কে প্যারালাল। হ্যাঁ হয়েছে, থাক। দেখো এর এখানে একটা নির্দিষ্ট লাইনে সবকটা বল যাচ্ছে, তাহলে নিচে যতটুকু বল থাকবে উপরেও এখানে কিন্তু সেম বলে কাজ করতে হবে। আর তার জন্য প্রত্যেকটা স্প্রিং এ এফ বলে যাবে। তাহলে এই ক্ষেত্রে স্প্রিং এ কি বলগুলো সমান, স্প্রিং এ কি বল সমান, তাই যদি হয় তাহলে চেঞ্জটা হলো কি দেখো, এই একটু স্মরণ করছে, মনে করো এই নিচে নামছে এক্স ওয়ান, এই নামছে এক্স টু, এই দুটার কিন্তু এক্স আলাদা, দুটো কিন্তু মোট সরণ বা ইলংগেশন যেটাকে বলে প্রসারণ, ওটা আলাদা। তুল্য যে স্প্রিংটার, তার সরণ কত হবে, এই দুটো যোগফল হবে। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এক্স ওয়ান প্লাস এক্স টু। দেখো এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, এফ বাই কে না, এফ বাই কে ওয়ান, সরি এটা তো ইকুইভ্যালেন্ট, এফ বাই কে ওয়ান প্লাস এফ বাই কে টু। তাহলে এখান থেকে সূত্রটা আসে 1 বাই কে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এখন এর মধ্যে যদি আরো এক্সট্রা অ্যাড হতো, মনে করো আরো অনেকগুলো বস্তু অ্যাড হচ্ছে, তাহলে কি করতাম, সেখানে 1 প্লাস 1 বাই কে থ্রি প্লাস 1 বাই কে ফোর। বাট যখন দুটা থাকবে তখন সরাসরি একটা জিনিস ইউজ করা যায়, এখান থেকে সরাসরি লেখা যায় কে ইজ ইকুয়াল টু কে ওয়ান কে টু কে ওয়ান প্লাস কে টু, সরাসরি লেখা যায় এটা। এই জিনিসটা তোমরা সরাসরি ইউজ করতে পারবে, এবং এটা ইয়াতেও ইউজ করা যাবে, এইচএসসি তেও মার কাটবে না, ওর মধ্যে কাটা কিছু নাই। তাহলে এখন খালি স্প্রিং এর কাটাকাটি আছে। এই টপিকটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝলা? স্প্রিং এর কাটাকাটি এটা যদি আসে এমসিকিউ তে একটা দুটা হুট করে, তোমাদের তো মনে হয় সব বোর্ড একসাথে, তো পড়ে রাখাটা বেটার, কারণ কত ইয়া না করার থেকে রিস্ক না নেওয়াই ভালো। স্প্রিং এর কাটাকাটির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, স্প্রিং এর কাটাকাটিতে তোমাদের একটা স্প্রিং যখন অনেক লম্বা ছিল, মনে করো একটা স্প্রিং আমি আঁকাই, এদিক বরাবরই আঁকাই, বড় স্প্রিং আঁকাই, একটা বড় সড়ো স্প্রিং, এই স্প্রিংটাকে ধরে আমি একটা ইয়া কপিও মেরে রাখি, কাজে লাগবে, কাটাকাটি করবো না। হ্যাঁ, এই স্প্রিংটা যখন দিতাম তখন মনে করো টানছি আমি এদিকে, পরে টানছি, কালার চেঞ্জ করে দিই, তখন এটা যেহেতু বড় স্প্রিং, প্রত্যেকটা বিন্দুতে এফ বলই কাজ করছে, শুরুতে আটকে দেওয়া থাকলে প্রত্যেকটা বিন্দুতে এফ বল কাজ করছে, এর কি ইলংগেশনটা বেশি হবে না, এক্সট্রা বাড়বে না? বাট মনে করো তার থেকে আমি ছোট করে কাটলাম এই জায়গায়, হ্যাঁ হলো না, পুরোটা কেটে দেবো একটাতে, মনে করো মাঝখানে এখানে কাটলাম, হচ্ছে না, এই তো হয়ে গেছে, মাঝখানে এই জায়গায় কাটলাম, খালি এইটুকু নিলাম, এটুকু বাদ, একটু বাদ,
নিচে চলে যাও। একে যদি আমি একই বলে টানি, এই কি অতটুকু প্রসারিত হতে পারবে? এর তো এই অংশটা প্রসারিত হলোই না, হলো কি খালি এইটুকু। তাহলে কি এর এফ একই বলে টানাতে প্রসারণটা কমে গেল না? একে যদি আমি একই বলে টানি তাহলে প্রসারণটা কি হলো? কমে গেল। তাহলে এর যে ধ্রুবক, এটা ধ্রুবক বেশি না এটা ধ্রুবক বেশি? ধ্রুবক কিন্তু দিন শেষে উপরেরটার থেকে নিচেরটা বেশি, কারণ এটাতে টানতে কষ্ট হচ্ছে, একই পরিমাণ এক্স সরণ করতে কষ্ট হচ্ছে। আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। দেখো এফ ধ্রুবক, দুটাতেই আমি এফ বলে টানছি, এর সরণ হচ্ছে বেশি, এক্স হচ্ছে বেশি, তাহলে কি ওর কে টা কম হতে হবে না? কারণ দেখো দুটার গুণফল মিলে এফ ধ্রুবক, তাহলে কি দিন শেষে যত কাটবা তত কে টা বাড়বে। তার মানে কে কি এই কাটার যত ছোট টুকরা হবে তার সাথে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, বা পাক সংখ্যার সাথে। পাক সংখ্যা দেওয়া থাকবে তোমাদের, হয় পাক সংখ্যা দেওয়া থাকে নইলে দৈর্ঘ্য দেওয়া থাকে, বা কত অংশ দুই ভাগ করছি সেই হিসেবে দেওয়া থাকে। তাহলে আমি এগুলো সব কাটি। এটা তো তোমাদের বুঝালাম, কিন্তু এত বুঝাশোনা তো তোমাদের লাগবে না, এগুলো কিছু লাগবে না। তোমাদের লাগবে দুটা তিনটা পাক কাটবো সেটার সঙ্গে। না এটা কাটা যাবে না, এই যে এটা মনে করো আগে ছিল এটা, এটার ফুল দৈর্ঘ্য বা পাক সংখ্যা ছিল n1, মনে করো n ইনিশিয়াল, পাক সংখ্যা বা দৈর্ঘ্য ছিল l, দুটো জিনিস আছে। তাহলে এটার কাটার পর এটার মনে করো পাক সংখ্যা n1, এটার দৈর্ঘ্য, এটা হচ্ছে পাক সংখ্যা, পাক সংখ্যা, পাক সংখ্যা মানে কি কয়টা প্যাচ আছে, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। এটার n1 n1 l1, n2 l2। এখন তোমাকে আমি কি বললাম, যত বেশি পাক সংখ্যা বাড়বে তত কে কমবে। তাহলে কে এর সাথে পাক সংখ্যা কি ব্যস্তানুপাতিক, তাহলে এটা বাদ দাও, কে এর সাথে পাক সংখ্যা ব্যস্তানুপাতিক। খালি কি পাক সংখ্যার সাথে না দৈর্ঘ্যের সাথেও ব্যস্তানুপাতিক? দেখো তাই যদি হয় তাহলে এখান থেকে কি আসবে? কে, এটার মনে করো ইয়া ছিল কে, এটা ছিল কে, এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2। তাই যদি হয় এখানে থাকবে k ইন্টু n, k1 ইন্টু n1, k2 ইন্টু n2। এই যে এই দুটার মধ্যে ব্যস্তানুপাতিক থেকে এই দুটো আসে, আবার এই দুটো ইউজ করলে আরেকটা ইকুয়েশন আসে। এই দুটো ইকুয়েশন আমি একসাথে করে দিচ্ছি, kn is equal to k1 n1 k2 n2, মানে যেটার ইয়া দেওয়া থাকবে, স্প্রিং ধ্রুবক দেওয়া থাকবে, তার পাক সংখ্যার সাথে গুণ যাবে। আবার খালি কে না, এল দিয়েও করতে পারবো তুমি যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, k2 k1 l1 k2 l2। এখন তোমাকে যদি বলি অর্ধেক করছি, তার মানে কি পাক সংখ্যা অর্ধেক হয়ে গেল, তাহলে কে দ্বিগুণ হয়ে যাবে। 1/3 করছি, তাহলে যেটা যেইটুকু অংশ 1/3 হয়েছে তার ইয়া চলে যাবে 3 গুণ হবে, আর যেটা হচ্ছে 2/3 ছিল তার হচ্ছে 3/2 গুণ হবে। এভাবে করে তোমরা ব্যস্তানুপাতিক সূত্র এগুলো ইউজ করতে পারবে। আর এখানে আছে পৃথিবীর সুড়ঙ্গ কেটে এসএইচএফ। এটার জন্য তোমাদের এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যাভিটির জিনিসগুলো পড়ে আসে, কারণ গ্র্যাভিটি থেকে সরাসরি এটা আনা যায়। গ্র্যাভিটি জিনিসটা এরপরে যখন ভাইয়া পড়াবে তখন এটা আস্তে করে বোঝাই দেবে। তাহলে এটা পড়াবে কোথায়? গ্র্যাভিটিতে। আশা করি এরপরে আর কিছু নাই। ও হ্যাঁ, ফ্রেন্ড, আপাতত আজকের মতো এইগুলো সবকিছু যা বলেছি ওটা বুঝে নিও, আর কোনো সমস্যা হওয়ার কথা নেই, এগুলো করে সাথে সাথে ইয়েটা করে দিবা। হ্যাঁ, ভালো মতো প্র্যাকটিস করো, তোমাদের কোশ্চেন ব্যাংক থাকবে, সবকিছু একসাথে শুরু করে দিও। টাইম কিন্তু আছে, একটা এক্সট্রা মাস পাইলা, ওটা দিয়ে ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।